দ্য টাইমস অফ ফেলুদা। লক্ষণ ভট্টাচার্যের বৈঠকখানার বেশিরভাগটা দখল করে আছে একটা তক্তপোষ। বুঝলাম ওটার উপরে বসেই ভাগ্য গণনা হয়। এছাড়া আছে দুটো কাঠের চেয়ার, একটা মোড়া, একটা নিচু টেবিলের ওপর উড়িষ্যা হ্যান্ডিক্রাফটসের একটা অ্যাস্ট্রে, আর পেছনে একটা দেওয়ালে আলমারিতে দুটো কাঠের বাক্স, কিছু বই, কিছু শিশি বোতল, বয়াম ইত্যাদি ওষুধ রাখার পাত্র, আর একটা ওয়েস্ট অ্যান্ড অ্যালার্ম ঘড়ি। আপনি বসুন এইখানটাই। তক্তপোষের একটা অংশ দেখিয়ে বিলাসবাবুকে বললেন, গণৎকার, আর আপনারা এইখানে বসুন। চেয়ার আর মোড়া দখল হয়ে গেল। লালমোহনবাবু এবারে আমাদের সঙ্গে আলাপটা করিয়ে দিলেন। ফেলুদার বিষয় বললেই ইনি আমার সেই বন্ধু, আর বিলাস মজুমদারের নামটা বলে ইনি হচ্ছেন বিখ্যাত ওয়াই বলেই জিভ কেটে চুপ করে গেলেন। আমি জানি উনি বলতে গিয়েছিলেন ওয়ার্ল্ড লাইভ ফটোগ্রাফার। নিজের বুদ্ধিতে এসে নিজেকে সামলা নিয়েছে, সেটা আশ্চর্য বলতে হবে। ফেলুদা বোধহয় কেলেঙ্কারিটা চাপা দেবার জন্যই বলে উঠল, আমরা দুজন অতিরিক্ত লোক এসে পড়েছি বলে আশা করি আপনি বিরক্ত হননি। না না, মোটেই না, বললেন লক্ষণ ভট্টাচার্য। আমার আপত্তি যেটাতে সেটা হচ্ছে স্টেজে উঠলে ডিমনস্ট্রেশন দেওয়াই। সে অনুরোধ অবশ্য অনেকেই করেছে, আমি যে জাদুকর নই সেটা অনেকেই বিশ্বাস করতে চায় না। এই যেমন ধরুন। ভদ্রলোকের কথা থেমে গেল। তার দৃষ্টি চলে গেছে বিলাস মজুমদারের দিকে। কি আশ্চর্য, বললেন লক্ষণ ভট্টাচার্য। আপনার কপালে ঠিক থার্ড আইয়ের জায়গাটা দেখছি একটি উপমাংস। উপমাংস মানে যে আঁচল, সেটা জানতামই না। ঠিক ওইখানটায় খুলির আবরণের তলে কি থাকে জানেন তো? ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে প্রশ্নটা করলেন। পিনিয়াল গ্ল্যান্ডের কথা বলছেন কি? ফেলুদা বলল, হ্যাঁ হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড মানুষের মগজের সবচেয়ে রহস্যময় অংশটি। অত্যন্ত পশ্চিমের বৈজ্ঞানিকরা তাই বলেন। আমরা যদিও জানি যে ওটা আসলে প্রমাণ করে যে আদিম যুগের প্রাণীদের 3টে করে চোখ ছিল, 2টি নয়। ওই থার্ড আইটার এখন হয়ে গেছে পিনিয়াল গ্ল্যান্ড। নিউ গিনিতে একরকম সরীসৃপ আছে, নাম টারাটুয়া, যার মধ্যে এখনও এই থার্ড আই দেখতে পাবেন। ফেলুদা বলল, তা আপনার কপালে আঙ্গুল রাখার উদ্দেশ্য কি পিনিয়াল গ্ল্যান্ডের সঙ্গে যোগ স্থাপন করা? তা একরকম তাই বলতে পারেন, বললেন লক্ষণ ভট্টাচার্য। অবিশ্বাস্য, যখন প্রথম শুরু করি তখন পিনিয়াল গ্ল্যান্ডের নামও শুনিনি। জগবন্ধু ইনস্টিটিউশনে ক্লাস 7-এ পড়ি তখন এক রবিবার আমার জ্যাঠামশাইয়ের মাথা ধরল। বললেন, লক্ষণা, আমার মাথাটা একটু টিপে দিবি? আমি তোকে আইসক্রিমের পয়সা দেব। কপাল টনটন করছে, কপালের মধ্যিখানে বুড়ো আঙ্গুল আর তর্জনী দিয়ে টিপছি। এমন সময় অদ্ভুত একটা ব্যাপার হলো। চোখের সামনে বায়োস্কোপের মতো পরপর দেখতে লাগলাম জ্যাঠার পৈতে হচ্ছে, জ্যাঠা পুলিশের ভ্যানে উঠেছেন, মুখে বন্দে মাতারম স্লোগান, জ্যাঠার বিয়ে, জেঠিমার মৃত্যু, এমনকি জ্যাঠার নিজের মৃত্যু পর্যন্ত। কিসে মরছেন, কোন খাটে শুয়ে মরছেন, খাটের পাশে কারা কারা রয়েছেন, সব। তখন কিছু বলিনি, কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা যখন অক্ষরে অক্ষরে ফলে গেল তখন বুঝতেই পারছেন। লালমোহনবাবুকে দেখে বেশ বুঝছিলাম যে ওর গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। বিলাসবাবু দেখলাম একদৃষ্টে চেয়ে রয়েছেন গণৎকারের দিকে। ফেলুদা বলল, আপনি তো মশাই দেখছি ডাক্তারিও করেন, আর শুনেছিও তার চিহ্নিও দেখছি ঘরের মধ্যে রয়েছে। নিজেকে কি বলেন, ডাক্তার না গণৎকার? দেখুন, গণনার ব্যাপারটা আমি শিখিনি, তবে আয়ুর্বেদটা শিখেছি। অ্যালোপ্যাথিও যে একেবারে জানি না তা নয়। পেশাকে জিজ্ঞেস করলে ডাক্তারই বলবো। আসুন, এগিয়ে আসুন, কাছে এসে বসুন দেখি। শেষের কথাগুলো অবিশ্বাস্য বিলাসবাবুকে বলা হলো। ভদ্রলোক এগিয়ে এসে তক্তপোষে পা তুলে বাবু হয়ে বসে বললেন, দেখুন, কপালের ব্ল্যাক স্পটটি যদিও ইনফরমেশনের সহায়ক হয়। লক্ষণবাবু পাশে যে একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটি রাখা ছিল সেটা এতক্ষণ লক্ষ্য করিনি। তার মধ্যে তরল পদার্থটা যে কি তা জানি না, কিন্তু দেখলাম লক্ষণবাবু তাদের ডান হাতের করে আঙুলের ডগাটা 3বার চুবিয়ে নিলেন। তারপর একটা ধপধপে পরিষ্কার রুমালে আঙুলটা মুছে নিয়ে চোখ বুজে মাথা হেঁট করে আঙুলের ডগাটা মক্ষম আন্দাজে ঠিক বিলাসবাবুর কপালের আঁচিলের ওপর বসিয়ে দিলেন। তারপর মিনিটখানেক সব চুপ, সবাই চুপ, কেবল ঘড়ির টিকটিক। আর এই প্রথম খেয়াল হলো বাইরে আসা
একটানা ঢেউয়ের ভাঙার শব্দ। 33, 33, 19, 1933। তুল্যা লগ্ন, সিংহ রাশি, পিতামাতার প্রথম সন্তান। লক্ষণ ভট্টাচার্য চোখ বন্ধ করেই গড়গড় করে বলতে শুরু করলেন। 8:30 টনসিল অ্যারেন্স, পরীক্ষার বৃত্তি, স্বর্ণপদক, বিজ্ঞান পদার্থবিদ্যা, 19 গ্র্যাজুয়েট, 23 উপার্জন শুরু, চাকরি না, ফ্রিল্যান্স ফটোগ্রাফার, স্ট্রাগল দেখছি না, স্ট্রাগল উত্তম, একাগ্রতা, অধ্যবসান, পর্বতারোহণে পটুতা, বন্য পশু পাখি প্রীতি, বেপরোয়া জীবন, ব্রাহ্মমান, অকৃতার। ভদ্রলোক এবার একটু থামলেন। ফেলুদা গভীর মনোযোগের সঙ্গে উড়িষ্যা হ্যান্ডিক্রাফটসের অ্যাস্ট্রিটা দেখছে। লালমোহনবাবু হাত দুটো মুঠো করে টান হয়ে বসেছেন। আমার বুকটা এতক্ষণে ঢিপ ঢিপ করছে। বিলাসবাবুর মুখ দেখলে কিছু বোঝার উপায় নেই, তবে ওর চোখ যে গণৎকারের দিকে থেকে একবারও সরেনি সেটা আমি লক্ষ্য করেছি। 78, 78। আবার কথা শুরু হয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। বেশ টেন্স শুরু হচ্ছে ভদ্রলোকে, সেটা বোঝা যাচ্ছে। বন দেখছি, বন, হিমালয়, অপঘাত, না। 5 সেকেন্ড চুপ থেকে ভদ্রলোক হঠাৎ বিলাসবাবুর কপাল থেকে আঙুল নামিয়ে নিয়ে চোখ খুলেন। তারপর শটান বিলাসবাবুর দিকে চেয়ে বললেন, আপনার বেঁচে থাকার কথা নয়, কিন্তু রাগকে হরি মারে কে? অ্যাক্সিডেন্ট নয় বলছেন? বিলাসবাবু গলা ধরিয়ে প্রশ্ন করলেন। লক্ষণ ভট্টাচার্য মাথা নেড়ে পকেট থেকে পানের ডিবে বার করে একটা পান মুখে পুরে বললেন, যতদূর দেখছি নট অ্যাক্সিডেন্ট। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল পাহাড়ের প্রান্ত থেকে, অর্থাৎ ডেলিভারেট অ্যাটেম্পট মার্ডার। মরেননি সেটা আপনার পরম ভাগী। কিন্তু কে ঠেললো সেটা? প্রশ্নটা করছেন লালমোহনবাবু। লক্ষণ ভট্টাচার্য মাথা নাড়লেন। সরি, যা দেখেছি তার বাইরে বলতে পারবো না, বললে মিথ্যে বলা হবে, দেবতা রুষ্ট হবেন। বিলাসবাবু করমর্দনের জন্য তার ডান হাতটি বাড়িয়ে দিয়েছেন লক্ষণ ভট্টাচার্যের দিকে। এটাকে কি বলবেন, 5 স্টার না 6 স্টার? লালমোহনবাবুকে প্রশ্ন করল ফেলুদা। আমরা রেলওয়ে হোটেলে এসেছি ডিনার খেতে। বিলাসবাবু সাগরিকা থেকে বেরিয়ে আমাদের নিমন্ত্রণ করলেন। বললেন, আপনারা আমার অশেষ উপকার করেছেন, আমার এই অনুরোধটা রাখতেই হবে। রেলওয়ে হোটেলের খাওয়া যে অপূর্ব তাতে কোনো সন্দেহ নেই, আর সেটা লালমোহনবাবুও না স্বীকার করে পারলেন না। বললেন, রেলের খাওয়ার যা ছিরি হয়েছে আজকাল মশাই, আমি ভাবলাম রেলওয়ে হোটেলের খাওয়াই বুঝি সেই স্ট্যান্ডার্ডই হবে। সে ভুল আমার ভেঙে গেছে। থ্যাঙ্কস টু ইউ। বিলাসবাবু হেসে বললেন, আচ্ছা, তবে এবার স্যুপ প্লেটটা খেয়ে দেখুন। কি খাবো? স্যুপ প্লেটে? স্যুপ তো গড়াইতেই খেলুম। স্যুপ প্লেট নয়, সুপলে, মিষ্টি। এই সুপলে খেতেই বিলাসবাবু লক্ষণবাবুর ভট্টাচার্যের দৌলতে মনে পড়ে যাওয়া ঘটনা বললেন। মিস্টার সেনের ঘরে দেখা সেই ঘটনাটা আমার মনে কোনো রকমও খটকার সৃষ্টি করেনি। পরদিন ভদ্রলোক পখরা যাচ্ছিলেন, আমাকে সঙ্গে যাবার জন্য ইনভাইট করলেন। জাপানি দল আসতে আরও 3 দিন দেরি, তাই রাজি হয়ে গেলুম। পোখরা কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার। পথে একটা জঙ্গল পড়ল, ভদ্রলোক সেখানে গাড়ি থামাতে বললেন নাকি ভালো অর্কিড পাওয়া যায় ওই জঙ্গলে। আমিও ক্যামেরা নিয়ে নামলাম। আর কিছু না হোক একটা আধটা ভালো পাখিও যদি পাই তাহলে তা মন্দ হয় কি না। আমি খুঁজি পাখি, আর উনি খুঁজছেন অর্কিড। দুজনে ভাগ হয়ে গেছি। কথা আছে 8 ঘন্টা বাদে দুজনে গাড়িতে ফিরব। ওপরে গাছের দিকে চোখ রেখে এগোচ্ছি, এমন সময় পিছন থেকে মাথায় একটা বাড়ি, আর তারপরই অন্ধকার। ভদ্রলোক থামলেন, আর কিছু বলেননি, কারণ বাকি ঘটনা উনি আগেই বলেছেন। ফেলুদা বলল, আঘাতটা কি মেরেছিল সেটা সম্বন্ধে আপনি নিশ্চিত নন? বিলাসবাবু মাথা নাড়লেন, বললেন, একেবারেই না। তবে এটা বলতে পারি যে সেই জঙ্গলে ত্রিসীমানার মধ্যে আরও কাউকে চোখে পড়েনি। গাড়িটা ছিল মেন রোডে, প্রায় কিলোমিটার খানেক দূরে। তাহলে অ্যাটেম্পটেড মার্ডার যে মিস্টার সেনের কীর্তি, আদালতে সেটা প্রমাণ করার কোনো উপায়ই নেই। আগে না মশাই, তা নেই। লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই উসকুস করছিলেন। এবার বুঝলাম কেন। ভদ্রলোক বললেন, আপনি একবারটি সেন মশাইয়ের সামনে গিয়ে হাজির হনই না। উনিই যদি কালপিট হন তাহলে আপনাকে দেখে বেশ একটা ভূত দেখার মতো ব্যাপার হতে পারে, সেটা মন্দ হবে না। কি বলেন? সে কথা আমি ভেবেছি, কিন্তু সেখানে একটা মুশকিল আছে। উনি আমাকে নাও চিনতে পারেন, কারণ আমার তখন দাড়ি ছিল না। এটা দেখেছি থুতনির ক্ষতচিহ্নটা ঢাকবার জন্য।
আরও মিনিট 5 থেকে বিলাসবাবুকে ধন্যবাদ দিয়ে আমরা উঠে পড়লাম। ভদ্রলোক আমাদের গেট অবধি পৌঁছে দিলেন। মেঘ কেটে গেছে, গুমোট ভাবটা আর নেই। ফেলুদার পকেটে একটা ছোট জোরালো টর্চ আছে জানি, কিন্তু ফিকে চাঁদের আলো থাকায় ধরুন সেটা আর জ্বালাবার দরকার হবে না। রাস্তা পেরিয়ে সমুদ্রের ধার অবধি বাঁধানো পথটা দিয়ে চলতে চলতে লালমোহনবাবু বললেন, এবার ফ্র্যাঙ্কলি বলুন তো মশাই, কীরকম দেখলেন লক্ষণ ভট্টাচার্যকে? তাজ্জব ব্যাপার নয় কি না? ফেলুদা বলল, হতে পারে তাজ্জব, কিন্তু অত যেন গোয়েন্দার ভাত মারতে পারবে না। বিলাস মজুমদারকে দুর্গাকুতি শ্রেণী হত্যা করার চেষ্টা করেছিল কিনা সেটা জানতে হলে ফেলু মিত্তির ছাড়া গতি নেই। আপনি তদন্ত করছেন তাহলে মশাই? চাঁদের আলোতেই বুঝলাম লালমোহনবাবুর চোখ ছিলিক দিয়ে উঠেছে। ফেলুদা কি উত্তর দিত জানি না, কারণ ঠিক তখনই সামনে একজন চেনা লোককে দেখে আমাদের কথা থেমে গেল। মাটির দিকে চেয়ে আপন মনে বিড়বিড় করতে করতে ব্যস্তভাবে কি এগিয়ে আসছেন আমাদেরই পথ ধরে মিস্টার হিঙ্গরানি। ভদ্রলোক আমাদের দিকে থমকে দাঁড়ালেন, তারপর ফেলুদার দিকে আঙুল নেড়ে বেশ ঝাঁঝের সঙ্গে বললেন, ইউ বেঙ্গলিজ আর ভেরি স্ট্রাবন, ভেরি স্ট্রাবন। ফেলুদা হালকা হেসে ইংরেজিতে প্রশ্ন করল, হঠাৎ এই আক্রোশ কিসের? ভদ্রলোক বললেন, I offered him 25,000 and he still said no. 25,000 লোভ সামালতে পারে এমন লোকও তাহলে আছে বিশ্ব সংসারে। আরে মশাই, ভদ্রলোক যে পুঁথি সংগ্রহ করে সেটা তো জানতামই, তাই অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে গেলাম। বললাম, তোমার সবচেয়ে ভ্যালুয়েবল পিস কী আছে সেটা দেখাও। তৎক্ষণাৎ আলমারি খুলে দেখালেন দ্বাদশ শতাব্দীর সংস্কৃত পুঁথি। অসাধারণ জিনিস কিনা, চোরাই মাল কিনা তাই জানি না। আমার তো মনে হয় গত বছর ভাতগাঁওয়ের প্যালেস মিউজিয়াম থেকে 3টে পুঁথি চুরি গিয়েছিল। এটা তারই একটা। 2টো উদ্ধার হয়েছিল, একটা হয়নি, আর সেটাও ছিল প্রাজ্ঞাপারমিতার পুঁথি। ওয়্যার ইজ ভাতগাঁও? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। জায়গাটার নাম আমিও শুনিনি। কাঠমান্ডু থেকে 10 কিলোমিটার, প্রাচীন শহর, আগে নাম ছিল ভক্তপুর। ফেলুদা জিজ্ঞেস করল, কিন্তু চোরাই মাল কি কেউ চট করে দেখায়? আর আমি যতটুকু জানি প্রাজ্ঞাপারমিতার পুঁথি একটা নয়, বিস্তর। অহিষ্ণুভাবে বললেন মিস্টার হিঙ্গরানি, আই নো। উনি বললেন এটা দালাই লামার সঙ্গে এসেছিল। উনি নাকি ধর্মশালা গিয়ে কিনে এনেছিলেন। কত দিয়ে কিনেছিলেন জানেন? 500 টাকা, আর আমি দিচ্ছি 25,000 টাকা। ভেবে দেখুন একবার। তার মানে কি বলছেন, পুরী আসাটা আপনার ব্যর্থ হলো নাকি? ওয়েল, আই ডোন্ট গিভ আপ টু ইজিলি। মহেশ সিংহরানীকে তো চেনেন না মিস্টার সেন? ওর আরেকটা ভালো পুঁথি আছে, 15th সেঞ্চুরি। আমাকে দেখালেন। আরও 2 দিন সময় আছে কিনা, দেখা যাক কদিন ওর গাঁট ওকে। ভদ্রলোক সংক্ষেপে গুড নাইট জানিয়ে গজগজ করতে করতে চলে গেলেন হোটেলের দিকে। একটু সাসপিসাস লাগছে না? লালমোহনবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, কার বা কিসের কথা বলছেন সেটা না জানলে বলা সম্ভব নয়। 500 টাকা দিয়ে কেনা জিনিস 25,000-এও ছাড়ছেন না কেন? মানুষ নির্লোভ হতে পারে, এটা আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? সিধুজাটা দুর্গাপতিবাবুকে পুঁথি বিক্রি করতে রিফিউজ করেছিলেন, সেটা আপনি জানেন? কই, সেটা তো মিস্টার বললেন না। তাহলে সেটা তো আমার কাছে আরও সাসপিসাস। ঘটনা ঘটেছে মাত্র 1 বছর আগে। আমার মনে হলো দুর্গাপতিবাবু শুধু পিকিউলিয়ার নন, বেশ রহস্যজনক চরিত্র। আর বিলাসবাবু যা বলছেন তার যদি সত্যি হয় তবে সাসপিশনস কিন্তু একজনের ওপর পড়েনি, বলল ফেলুদা। নিউক্লিয়ার ফল আউটের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কাকে বাদ দেবেন বলুন? আপনার গণৎকার যে 3য় চক্ষু সম্পন্ন সরীসৃপের কথা বললেন সেটার নাম টারা টুয়া নয়, টুয়া টারা। আর তার বাসস্থান নিউগিনি নয়, নিউজিল্যান্ডে। এ ধরনের ভুল জটায়ুর পক্ষে অস্বাভাবিক নয় কি না? কিন্তু লক্ষণ ভট্টাচার্য যদি তার জ্ঞানের পরিচয় দিয়ে লোককে ইমপ্রেস করতে চান তাহলে তাকে আরও অ্যাকুরেট হতে হবে। তারপর ধরুন নিশীথবাবু আড়ি পাতার অভ্যাস আছে ভদ্রলোকের, সেটা মোটেই ভালো নয়। তারপর দুর্গাগতিবাবু বললেন ওর গাউট হয়েছে কি না। ওর টেবিলের ওষুধগুলো গাউটের নয়, তবে কিসের? একটা ওষুধ তো সবে গত বছর বেরিয়েছে, টাইম ম্যাগাজিনে পড়েছিলাম ওটার কথা। কিসের ওষুধ ঠিক মনে পড়ছে না, কিন্তু গাউটের নয়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভদ্রলোককে এত অন্যমনস্ক কেন মনে হয় বলো তো? আর তাছাড়া বললেন ওর ছেলেকে চেনেন না। সেটারও তো কারণ ঠিক বুঝতে পারছি না। লালমোহনবাবু বললেন, ধরুন যদি উনি সত্যি সত্যি বিলাসবাবুকে খুন করার চেষ্টা করে থাকেন তাহলে সেটাই একটা অন্যমনস্কতার কারণ হতে পারে। এখানে অবিশ্বাস্য অন্যমনস্কতা ইজ ইকুয়াল টু নার্ভাসমেন্ট।
এখানে আমাদের কথা থেমে গেল। শুধু কথা নয়, হাঁটাও। বালির ওপরে জুতোর ছাপ, আর তাছাড়া সঙ্গে সঙ্গে পাশে লাঠির ছাপও রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ছাপটা হয়েছে গত কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু কথা হচ্ছে, এই বিলাসবাবু লক্ষণ ভট্টাচার্যের বাড়ি থেকে সোজা হোটেলে ফিরে গিয়ে স্নান টান সেরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি এর মধ্যে আর নিচে আসেননি। তাহলে এর ছাপ কার? আর কেই বা হাতে লাঠি নিয়ে হেঁটে বেড়াই পরিবেশে? এখানেই শেষ করছি আজকের পর্বটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।